আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সিকিউ সলভিং ক্লাসের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের ঢাকা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটা আমরা সলভ করব। সো এই কোশ্চেন সলভের মধ্য দিয়ে তোমাদের সিকিউ সলভিংয়ের একটা অন্য লেভেলের দক্ষতা অর্জন হবে ইনশাল্লাহ। ফিজিক্সের সিকিউ সলভিংগুলো কীভাবে করতে হয় এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা জাস্ট ফিল করতে পারবা। তোমাদের যদি এই অধ্যায়ের সিকিউ সলভ করতে গিয়ে অনেক বেশি সমস্যা হয়, সমস্যা কোনটা? সমস্যা যেটা হয় সেটা হচ্ছে তুমি সিকিউ সলভ করতে চাও তোমার মতো করে সহজে শর্টকাটে, কিন্তু তোমার গাইডে যেটা করা থাকে, বিভিন্ন টেস্ট পেপারে যেটা করা থাকে সেটা হচ্ছে তোমার অনেক বড় করে ব্যাখ্যা দেওয়া থাকে। দেন তুমি ওই সলভ দেখে সলভ করার ট্রাই করো, কিন্তু দেখা যায় সব শেষে তোমার মাথাটা অনেক বেশি ঝিমঝিম করে, তোমার মাথা ভারী হয়ে যায়, কিন্তু তোমার সিকিউ সলভিং আর দক্ষতা অর্জন হয় না। যেটা হয় সেটা হচ্ছে তোমার প্রেশারের দক্ষতা বাড়ে, যে প্রেশার কতটা তুমি নিতে পারতেছো। ঠিক আছে? সো এই ক্লাসগুলো তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা এসএসসি লেভেলের যে কোনো স্টুডেন্ট, যখনই 25 সালের কোনো কোশ্চেন তোমার প্রয়োজন হবে, 25 সালের কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে যেই কোশ্চেনটা তোমার প্রয়োজন হবে, ইনশাল্লাহ এই ভিডিওগুলো হবে তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট লেসন। ঠিক আছে? তো চলো শুরু করি। আজকে আমরা ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেনটা সলভ করবো, অ্যান্ড এমনভাবে সলভ করবো যাতে করে তোমার সবচেয়ে ইজি অ্যান্ড সহজ লাগে। ঠিক আছে? সো প্রথমেই আসো আমরা গ নম্বর কোশ্চেনটা দেখি। ক খ আমরা সময় নষ্ট না করি। ঠিক আছে? আমরা অনশর্ট বেসিক যখন ক্লাস করবো তখন ক খ এক্সপ্লেনেশন দিয়ে দেবো আলাদা করে। ওকে। উদ্দীপকে উল্লেখিত বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে? সো উদ্দীপকে উল্লেখিত বস্তু কত? দেখো তো, আমাদের বস্তুটা দেওয়া আছে 10 কেজির একটা বস্তু, এবং এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন, তাই না? সো গ নম্বর প্রশ্ন দিয়ে আমি আজকের ক্লাসটা শুরু করতেছি। দেখো, তাহলে গ নম্বর 10 কেজি ভরের একটা বস্তু, চিত্রটা খেয়াল করো। 10 কেজি ভরের একটা বস্তু, এবং টোটাল দূরত্বটা হচ্ছে আমাদের 100 কেজি। সেটা যেটা দেওয়া আছে আর কি, এই যে এখান থেকে এটা হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 100 কেজি, টোটাল 100 মিটার, এবং টোটাল যে ভরটা হচ্ছে আমাদের 10 কেজি। সো এই ভরের বস্তু তোমাকে বলতেছে যে উল্লেখিত বস্তুটি কত সময় পরে ভূমি স্পর্শ করবে। ভূমি যদি স্পর্শ করতে হয়, এটা একটা পড়ন্ত বস্তু না। দেখো তো, কোনো একটা স্থান থেকে ও নিচে পড়তেছে। ঠিক আছে? ও নিচে পড়তেছে। সো এটা একটা পড়ন্ত বস্তুর সূত্র। সো এখান থেকে আমরা বুঝতে পারি এটা একটা পড়ন্ত বস্তুর সূত্র। সো আমরা এখান থেকে লিখতে পারি যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে H সমান ইউটি প্লাস হাফ এর পরিবর্তে কি জিটি স্কোয়ার, তাই না? এখন ডাটাগুলো কী কী দেওয়া আছে সাইডে নেবা, অ্যান্ড সাইডে নিয়ে কোপ দিলেই আমাদের অ্যান্সার শেষ। ঠিক আছে? ওকে। দেখো কী দেওয়া আছে, আমাদের ভরটা দেওয়া আছে। সো ভরের কি এই জায়গায় প্রয়োজন হবে? ভরের প্রয়োজন হবে না, তারপরেও তুমি যদি তুলতে চাও তুলবা, আমি তুলতেছি না। ঠিক আছে? এখন দেখো তো, কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট স্থান থেকে পড়তেছে, এই জায়গা থেকে পড়া শুরু করছে, এবং পড়তে ভূমি স্পর্শ করতে, অর্থাৎ সম্পূর্ণরূপে এই জায়গায় ফিরে আসতে, ভূমিতে ফিরে আসতে তার দূরত্ব কতটুকু বা সময় কতটুকু লাগবে এই দূরত্বটুকু অতিক্রম করতে, এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমাকে প্রথমেই যেটা চিন্তা করতে হবে যে এই বস্তুটার আদিবেগ কত, সো আদিবেগ কত বলো তো? বস্তুটা এই জায়গায়, এই লেয়ার থেকে যখন পড়তেছে, এই জায়গায় বস্তুটা কিছুক্ষণের জন্য কি আছে, স্থির অবস্থায় আছে। সো যখন পরে নাই, তার আগ পর্যন্ত তার বেগটা হচ্ছে স্থির, তার মানে আদিবেগটা হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? ওকে। এরপরে টিটা তো বের করতে হবে। দেন আমার হচ্ছে জি এর মানটা তো হচ্ছে ফিক্সড 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই কি না? ওকে। এরপরে হচ্ছে এইচ এর মানটা আমাদের দেওয়া আছে। দেখো তো, এইচ এর মানটা আমাদের দেওয়া আছে। এইচ এর মান হচ্ছে আমাদের 100 মিটার। এখান থেকে আমাদের মানটা বের করতে হবে। এখান থেকে আমাদের টি এর মানটা বের করতে হবে। টি সমান হট। সো এখান থেকে দেখো তো, আমরা কী বসাতে পারি? মানগুলো বসাই দিতে পারি। এটা সমান 100 সমান এটা 0 ইন্টু টি, প্লাস এটা হচ্ছে হাফ ইন্টু 9.8 ইন্টু হচ্ছে টি এর উপর স্কোয়ার। তাহলে এটা তো হচ্ছে 0, দেন এটা দেখো তো, এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 4.9। তাহলে এটাকে আমি একবারে এ পাশে লিখলাম 4.9 টি স্কোয়ার সমান কি 100।
বুঝছো? জাস্ট ম্যাথের ক্যালকুলেশন, যদি ম্যাথে তোমাদের সমস্যা থাকে, ম্যাথের যে কোনো বেসিক নিয়ে তোমাদের যদি সমস্যা হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, যে কোনো সাবজেক্ট, ঠিক আছে, যে কোনো সাবজেক্টে তোমার যদি সমস্যা হয়, ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল নূর স্টাডি কেয়ার, এখানে যাবা, দেন হচ্ছে ভিডিও অপশনে গেলেই তুমি অসংখ্য ভিডিও পাবা, ওখান থেকে তোমার যে কোনো টপিক নিয়ে যে কোনো সাবজেক্টের সমস্যা ওখান থেকে তুমি হচ্ছে ক্লিয়ার করে নেবে। অথবা আমার হচ্ছে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করে যে কোনো টপিক তোমার সমস্যা ওই রিলেটেড ভিডিও আমি হচ্ছে সামনের দিন দিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট বলবা যে ভাইয়া কোন ক্লাস লাগবে ওই ক্লাস আমি দিয়ে দেবো, ওকে। সো এখান থেকে দেখো, এখান থেকে আমরা হচ্ছে টি স্কোয়ারের মানটা নির্ণয় করবো, টি স্কোয়ারের মান, তাহলে 100কে ভাগ করবো কত দিয়ে, 4.9 দিয়ে, 4.9 দিয়ে। এখন আমার লাগবে টি, তাহলে স্কোয়ার কি রাখা যাবে, টিটাকে স্কোয়ার কি রাখা যাবে না, তাহলে এটাকে কী করতে হবে, রুট করে দিতে হবে, তাহলে রুট ওভার অফ 100 ডিভাইডেড বাই 4.9, এখান থেকে যেটা পাবা সেটা হবে তোমার টি এর রেজাল্ট, তাহলে কত হবে বলো তো? ক্যালকুলেটরটা আমার এখানে আছে কি, আমার এখানে নাই, ঠিক আছে। সো তোমরা একটু বের করে বলো তো কতটুকু হবে, এটা 4.52 সেকেন্ড আসার কথা, 4.52 সেকেন্ড, 4.52 সেকেন্ড, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের ভূমি স্পর্শ করতে সময়, ঠিক আছে, ওকে, অ্যান্সার। এবার এই কোশ্চিনটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চিন হচ্ছে আমাদের ঘ নম্বর কোশ্চিন। দেখো তো ঘ নম্বর কোশ্চিনটা কী বলতেছে, আর এবং টি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কি, শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে নাকি চলে না। এই কোশ্চিন তোমার যে কোনো পরীক্ষায় কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে যদি একটা টপিকের কোশ্চিন কেউ যদি সেট করতে চায় এই অধ্যায় থেকে, তাহলে 80% সম্ভাবনা হচ্ছে এই কোশ্চিনটা দিবে। সো এই কোশ্চিনটা তোমাকে এমনভাবে বুঝতে হবে যাতে এই কোশ্চিন সলভের মধ্য দিয়ে তোমার 80% কোশ্চিন সলভিং কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড এই কোশ্চিনে তুমি এই অধ্যায়ের যদি কোশ্চিন অ্যানালাইসিস করো, 23 সাল, 24 সাল, 25 সাল, 26 সাল, তুমি যদি কোশ্চিন অ্যানালাইসিস করো, দেখবা এই টপিক থেকে, এই চিত্র থেকে অনেকগুলো কোশ্চিন আছে, ঠিক আছে। অ্যান্ড এই অধ্যায় থেকে তুমি যদি কোশ্চিন আবার অ্যানালাইসিস করো, তাহলে দেখবা এই অধ্যায় থেকে সর্বোচ্চ পরিমাণে কোশ্চিন পড়ছে, এবং সর্বোচ্চ পরিমাণ যে অধ্যায় থেকে কোশ্চিন পড়ছে সেই অধ্যায়ের সর্বোচ্চ পরিমাণ টপিক হচ্ছে শক্তি সংরক্ষণশীল নীতি। তাহলে এই টপিকটা তোমাকে এমনভাবে কমপ্লিট করতে হবে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। তো ভাইয়া আমি তোমাকে এমনভাবে সলভ করে দিচ্ছি যাতে তোমার সবচেয়ে দুনিয়া সহজ এবং ইজি লাগে, ঠিক আছে। তুমি জাস্ট ফিল করতে পারবা যে এই কোশ্চিন থেকে কোশ্চিন দিলে আমি ইনশাল্লাহ এখান থেকে আগে আমি কোশ্চিন করবো, আগে অ্যান্সার করবো, ঠিক আছে। তুমি জাস্ট কোশ্চিন খুঁজে বেরোবা ইনশাল্লাহ, ঠিক আছে, জাস্ট দেখতে থাকো। এখন আমরা হচ্ছে ঘ নম্বরটা সলভ করবো, তাই না। ঘ নম্বর ঘ, দেখো আর ও টি বিন্দুতে, তাহলে আর ও টি বিন্দু, তার আগে আমাদের আরও একটা কুলু দেওয়া আছে। কি কুলু দেওয়া আছে? পি কিউ, কিউ আর, আর এস, এস টি। দেখতে পাচ্ছ কি? দেখতে যদি না পাও আমি একটু বড় করি, দেখো আমি একটু বড় করি, এই যে দেখো, পি কিউ, কিউ আর, আর এস, এস টি, টিও, এগুলো প্রত্যেকটা মান সমান, এবং প্রত্যেকটা মানের জন্য তোমার এখানে কী দেওয়া আছে, আমাদের 10 কেজি ভরে, টোটালটা হচ্ছে 100, তাহলে এখানে তুমি হচ্ছে লিখবা, এখানে লেখা শুরু করো, এখানে দিয়ে তুমি দেখো তো চিত্রটার দিকে খেয়াল করো, অথবা যদি ভুলে যাও, দেখো চিত্রটা আমি এখানে দেখাই তোমাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বস্তুটা, বুঝছো। এটা হচ্ছে আমাদের পি, অ্যান্ড এইটা যদি হয় তোমার মনে করো কিউ, তাহলে কয়টা আছে? 1 2 3 4, 2 3 4, ওকে। অ্যান্ড এইটুকু হচ্ছে আমাদের ভূমি অবস্থা, ঠিক আছে, এটুকু ভূমি অবস্থা। তো এটা হচ্ছে কিউ, পি কিউ, আর এস টি, আরেকটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে ও, বুঝছো, এটা ও। আর এটা বাটমটা, একদম বাটমটা, টপটা হচ্ছে আমাদের পি, বাটমটা হচ্ছে আমাদের ও। এখান থেকে এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে 10 কেজি, এটা 10 কেজি। ভালো মতো বুঝো, একটা কোশ্চেন বুঝলে বাকি 10টা কোশ্চেনের অ্যান্সার তুমি অটোমেটিক করতে পারবা, ঠিক আছে। এটা 10 কেজি। এখন এই দূরত্বটা দেওয়া আছে তোমার, এই দূরত্বটা কত দেওয়া আছে তোমার? 100 মিটার। এই দূরত্বটা হচ্ছে তোমার 100 মিটার। এই যে এই দূরত্বটা তোমার কতটুকু ভাইয়া? এই দূরত্ব তোমার 100 মিটার। এই 100 মিটারের দূরত্বের কী করতে হবে তোমার? জাস্ট আর এবং টি বিন্দু থেকে তোমার শক্তি সংরক্ষণশীল নীতি বের করতে হবে। তাহলে কোন বিন্দু দুইটা? আর এবং টি বিন্দু, এই দুইটা বিন্দুর জন্য,
ঠিক আছে। সো আমরা আগে শক্তি সংরক্ষণশীল নীতিতে যাচ্ছি না, আমরা জাস্ট কুলু দেখতেছি। এখন শক্তি সংরক্ষণশীল নীতি জিনিসটা কি, এটাই যদি তুমি না বুঝো তাহলে তুমি কীভাবে নির্ণয় করবে। তাহলে শক্তি সংরক্ষণশীল নীতি তোমাকে যদি একদম শর্টকাটে বলি, আগের শক্তি এবং পরের শক্তি সবসময় সমান হবে। অর্থাৎ তুমি এই যে আর বিন্দু এবং টি বিন্দু, প্রত্যেকটা বিন্দুর শক্তি, মোট শক্তির পরিমাণ সমান হবে। মোট শক্তির পরিমাণ যদি সমান পাও তাহলে শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলবে, আর যদি সমান না পাও তাহলে মেনে চলবে না। এখন শক্তি সংরক্ষণশীল নীতিটা কি? শক্তি সংরক্ষণশীল নীতির সংজ্ঞাটা আছে এভাবে যে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের শক্তির সংরক্ষণশীল নীতি, শক্তি সংরক্ষণশীল নীতি। সো এটা যদি আমি একটা সহজ উদাহরণ দিই, যে ধরো তুমি হচ্ছে মোবাইল ফোনে চার্জ করতেছো, ধরো চার্জ করে তুমি হচ্ছে মোবাইলের ব্যাটারিতে ধরো 100 জুল পরিমাণ শক্তি তুমি হচ্ছে কী করছো, সঞ্চয় করছো, বিদ্যুৎ শক্তি সঞ্চয় করছো। সো এই বিদ্যুৎ শক্তি তুমি মনে করো জেনারেটরে ব্যবহার করতেছো, জেনারেটরে ব্যবহার করে তুমি কোনোভাবে ফ্যান চালাইতেছো। তাহলে এই তোমার মনে করো ফ্যান, এই যে ফ্যান চালাইতেছো। তো তুমি মনে করো জেনারেটরে ইউজ করে তুমি মনে করো একটা ফ্যান চালাইতেছো একদম হ্যান্ড ফ্যান। ঠিক আছে, একদম হ্যান্ড ফ্যান চালাইতেছো। সো হ্যান্ড ফ্যান চালাইতে গিয়ে তোমার কী হয়েছে এখানে বলো তো, এখানে তোমার 100 জুল পরিমাণ শক্তি তুমি হচ্ছে ব্যাটারিতে চার্জ করছো, ওই ফোনের মনে করো ব্যাটারি। তার ফোনের ব্যাটারিকে ইউজ করে কোনোভাবে তুমি ওয়্যারলেস লাগিয়ে তুমি হচ্ছে ফ্যানটাকে চালাইতে চাচ্ছ। ফ্যানটা কতটুকু পরিমাণ চলবে, কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত 100 জুল পরিমাণ শক্তি শেষ হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই চলবে। ঠিক আছে, যতক্ষণ না শেষ হয় আর কি, যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত এই ফ্যানটা ঘুরতে থাকবে। যেই মাত্র তোমার 100 জুল পরিমাণ শক্তিটা শেষ হয়ে যাবে, এটা মনে করো সম্পূর্ণরূপে বাতাসে কনভার্ট হয়ে গেছে। ধরো বাতাস সার্কুলেট করতে তোমার মনে করো শক্তি পুরোটাই সঞ্চিত শক্তি একদম শেষ হয়ে গেছে, ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি আর ফ্যান ঘুরবে? ফ্যান ঘোরা সম্ভব না। তো এই ঘটনাটা কেন ঘটলো? এই ঘটনাটা কি হলো? মূলত ব্যাটারিতে যে সঞ্চিত শক্তি ছিল 100 জুল, এই সঞ্চিত শক্তি তোমার বিদ্যুৎ শক্তিটা তুমি জেনারেটরে ইউজ করছো, দেন তোমার শব্দ শক্তি বাতাস এটা তো ইউজ করে শক্তিটাকে তুমি খরচ করছো। তাহলে কোন শক্তি খরচ করছো? 100 জুলের মধ্যে থেকে খরচ করছো। তাহলে শক্তি দেখো, শক্তি 100 জুলই আসে, শুধুমাত্র কি হয়েছে 100 জুল এখান থেকে ছিল, এখান থেকে তোমার এই জায়গায় কনভার্ট হয়েছে, 100 জুল পরিমাণ শেষ হয়ে গেছে। তো ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা হলো যে এই মহাবিশ্বের মোট শক্তি শুধুমাত্র শক্তি সৃষ্টি বা বিনাশ নেই। দেখো শক্তি সৃষ্টিও হচ্ছে না, বিনাশও হচ্ছে না। ধরো 100 জুল ছিল, 100 জুলই আসে, শক্তি সৃষ্টিও হচ্ছে না, বিনাশও হচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে না একদম। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে, এবং এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণটা অপরিবর্তনীয়। দেখো এটা 100 জুল ছিল, এটাও 100 জুল। এখন 100 জুল তুমি কীভাবে পাবা? এটার আবার এগেনস্টে আরও অনেক কিছু বলা যায়, যেমন শুধুমাত্র শব্দ শক্তিতে তুমি পাবা না, এখান থেকে তোমার ফ্যানের ঘুরবে, ফ্যানের ঘর্ষণ শক্তিতে কিছু খরচ হবে, কিছু তোমার মনে করো যে তোমার বিদ্যুৎ শক্তিতে কিছু রূপান্তরিত হবে, ফ্যানের হিটের কারণে কিছু রূপান্তরিত হবে। তো ওইটা হচ্ছে আরেকটা বিষয়। ঠিক আছে, সো ওইদিকে আমরা যাচ্ছি না, আমরা আসি কোশ্চেন সলভে। তো শক্তি সংরক্ষণশীল নীতি কেন এটা আমাদের এরকম হয়? শক্তি সংরক্ষণশীল নীতি জিনিসটা হচ্ছে আমাদের কি, শক্তি সংরক্ষণশীল নীতি যে তোমার যে বিন্দুতে তুমি হচ্ছে শক্তি নির্ণয় করবা, সেই বিন্দুতে তাহলে আলটিমেট শক্তি সংরক্ষণশীল নীতি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা বিন্দুতে শক্তি নির্ণয় করবা, এবং শক্তি নির্ণয় করতে গিয়ে প্রত্যেকটা বিন্দুর শক্তির পরিমাণ যদি সমান আসে তাহলে তুমি বলতে পারবা ওখানে শক্তি সংরক্ষণশীল নীতি মানে, আর না হলে মানে না। তাহলে এখানে তুমি দিয়ে তুলে ফেলবা, কি তুলে ফেলবা? যে তোমার হচ্ছে যেহেতু দেওয়া আছে কি পি কিউ সমান কি কিউ আর সমান এই যে হবে পি কিউ আর, তারপরে আর এস হবে, আর এস, তারপরে হবে এস টি, তারপরে টি ও, এগুলো হচ্ছে প্রত্যেকটাই সমান ভাগে বিভক্ত। এবং টোটাল দূরত্বটা দেখো, হচ্ছে 100 মিটার। তাহলে তুমি লিখবা এই টোটাল দূরত্ব, তার মানে কি সবগুলোর যোগফল না, পি কিউ আর এস টি, তারপরে টিও, এই পুরোটুকু পথ যোগ করলে তুমি টোটালটা পাবা। তাহলে আমি অতএব এখান থেকে লিখতে পারি কি লিখতে পারি বলো তো? এখান থেকে আমরা লিখতে পারি পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস প্লাস এস টি প্লাস কি টি ও সমান তুমি লিখতে পারবে কতটুকু? মোট দূরত্বটুকু, তাহলে মোট উচ্চতা, তাহলে 100। ঠিক আছে, এখন প্রত্যেকটাই সমান, তাহলে যে কোনো একটাকে আমি ধরে নিতে পারি। তাহলে দেখো তো পি কিউ দিয়ে প্রত্যেকটাকে রিপ্লেস করি, যদি
তাহলে প্লাস আর কিউআরটাও পিকিউ এর সমান, তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি, পিকিউ লিখতে পারি। তাহলে এটা সমান সমানও পিকিউ লিখতে পারি। তাহলে আর এস এটা সমান সমানও কি লিখতে পারি ভাই, পিকিউ লিখতে পারি। তাহলে এস টি এটা সমান সমানও কি লিখতে পারি, পিকিউ লিখতে পারি। তাহলে টিও এটা সমান সমানও কি লিখতে পারি, পিকিউ লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ প্রত্যেকটা একই জিনিস, প্রত্যেকটাই একে অপরের সমান, একে অপরের সমান। তাহলে এটা সমান সমান 100, এটা সমান সমান কি 100। এরপরে দেখো তো এবার 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা পিকিউ, 5টা পিকিউ, 5টা পিকিউ। এটা সমান সমান কি 100, এটা সমান সমান 100, ঠিক আছে। অ্যান্ড পিকিউ সমান সমান, পিকিউ সমান সমান তোমার 100 ডিভাইডেড বাই 5। অর্থাৎ পিকিউ সমান সমান তুমি কী পেয়ে যাচ্ছ বলো তো, পিকিউ সমান সমান তুমি পেয়ে যাচ্ছ 20 মিটার, 20 মিটার। এটার মানে কি, এটার মানে হচ্ছে টোটালটা যদি 100 মিটার হয়, এটা দেখো তো কয়টা ভাগে বিভক্ত, 1 2 3 4 5। তাহলে একটা ভাগের মান কত, একটা ভাগের মান তোমার 20। তাহলে এই যে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এই যে এখান থেকে যদি চিন্তা করো এখান থেকে, তাহলে এখান থেকে এইটুকু, তাহলে তোমার দেখো তুমি জাস্ট ফিল করো, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু কত 5, এখান থেকে এইটুকু কত 5, 5 5 10। তাহলে এখান থেকে এইটুকু কত 3 5 15, এখান থেকে এইটুকু তাহলে 4 5 20। এবার তারপরে 5টা না, আমি হচ্ছে 20 হিসাব করি। তাহলে এটুকু 20, এতটুকু 20, এটুকু 20, এইটুকুও 20, এইটুকুনও কি 20, এইটুকুনও 20। তাহলে টোটাল তুমি যোগ করো তো কত পাইতেছো, টোটালটা তুমি যোগ করো তো, দেখো তো 1 20 20 20 যোগ করে তুমি 100 পাবা, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে 100। ওকে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ভাগের মানই হচ্ছে 20। আমার কি এত কিছু লাগবে না, এত কিছু লাগবে না, তোমাকে জাস্ট সব কিছু ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আমি দেখাইছি। ওকে, তাহলে এখানে এবার আমি হচ্ছে মেন কোশ্চিন সলভে চলে যাই, সো এই চিত্রটা তোমার খাতায় একটু আঁকাই নিবা, দেন হচ্ছে একটু মনে রাখবা। ভাইয়ের একটু জায়গা নেই, এই কারণে আমাকে হচ্ছে এখন মিশাইতে হবে, ঠিক আছে। অথবা ওইটার মতো থাক, আমি জাস্ট এইটুকু মিশাই, ঠিক আছে। তাহলে পিকিউ এর মান তুমি হচ্ছে 20 পাইছো, এটুকু একটু মনে রাখবা, এটুকু মনে রাখবা। এখন আমাদের যেটা করতে হবে, আর বিন্দু এবং টি বিন্দুর শক্তি সংরক্ষণশীল নীতি চেক করতে হবে। শক্তি সংরক্ষণশীল নীতি কী করতে হবে, চেক করতে হবে। তাহলে চেক করার জন্য আমাকে কী করতে হবে ভাই, আমাকে জাস্ট কী করতে হবে, প্রথমত আর বিন্দুতে ভাইয়ের মতো করে লিখতে থাকো। আর বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি দেখতে হবে, এবং এই বিন্দুতেও বিভব শক্তি গতিশক্তি দেখতে হবে। দেন বিভব শক্তি গতিশক্তি যোগ করলে আমি পেয়ে যাবো যান্ত্রিক শক্তিটাই হচ্ছে আমার মোট শক্তি, ঠিক আছে। যান্ত্রিক শক্তিটাই আমার মোট শক্তি। তাহলে আর বিন্দুতে প্রথমত তুমি কি লিখবা, আর বিন্দুতে ইপি, ঠিক আছে। তাহলে ইপি সমান সমান মনে রাখবা, ইপি সূত্র কি, বিভব শক্তি। তাহলে বিভব শক্তি সূত্র হচ্ছে mgh, বিভব শক্তি সূত্র কি, বিভব শক্তি সূত্র হচ্ছে mgh। কি বললাম, mgh, মনে থাকবে, হ্যাঁ। তাহলে বিভব শক্তি হচ্ছে আমাদের mgh। তাহলে এবার মান কি কি দেওয়া আছে তুলে ফেলো দেখি। এম এর মান হচ্ছে আমাদের 10 কেজি। এবার জি এর মান হচ্ছে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এরপর এইচ এর মান, মনে রাখবা এই কথাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। এখন যেটা বলবো, তুমি যখন ইপি নিবা, ইপি হচ্ছে বিভব শক্তি, ইপি হচ্ছে বিভব শক্তি যখন নিবা কোন বিন্দুর জন্য নিচ্ছ দেখো তো, আর বিন্দুর জন্য, তাহলে আর বিন্দুর জন্য বিভব শক্তি নিবা। তাহলে আর বিন্দুর জন্য বিভব শক্তি যখন নিবা, যে বিন্দুর জন্য নিবা সেই বিন্দুর বিভব শক্তি সব সময় ভূমি হতে উচ্চতায় নিবা, উচ্চতা। তাহলে এখান থেকে উচ্চতা হবে, উচ্চতা একদম ভূমি হতে চিন্তা করতে হবে, ঠিক আছে। তাহলে বিভব শক্তি বললেই উচ্চতা নিবা ভূমি হতে। তাহলে ট্রিক্সটা লিখে রাখো ভাইয়া ট্রিক্সটা লিখে রাখো যে বিভব শক্তি বললেই বিভব শক্তি অলওয়েজ, একটু জাস্ট তোমরা হচ্ছে সাইড নোট করে রাখো, বিভব শক্তি অলওয়েজ ভূমি হতেই কেন নিব, দেখো তুমি যখন বিভব শক্তি চিন্তা করবা, ওখানে অভিকর্ষ যে একটা ত্বরণ আছে, তাহলে অভিকর্ষ ত্বরণ তুমি বিভব শক্তি কোথায় পাবা, একটা নির্দিষ্ট উচ্চতায় পাবা,
নির্দিষ্ট উচ্চতায় আমাদের বিভব শক্তি পাওয়া যায়। তাহলে উচ্চতায় যদি আমি বিভব শক্তি পাই তাহলে এটা একটা পরন্ত বস্তুর ক্ষেত্রে আমি বিভব শক্তি পাবো, বা উৎক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমি বিভব শক্তি পাবো, বা পরন্ত বস্তুর ক্ষেত্রে। সো এখানে যেটা পাবো অভিকর্ষ ত্বরণ নিয়েই পাবো, ঠিক আছে। সো অভিকর্ষ ত্বরণ আমি একটা নির্দিষ্ট উচ্চতায় পাবো। তাহলে কোত্থেকে পাবো? একটা ভূমির একটা উপরে পাবো। তাহলে উপর থেকে যখন এটা একটা পরন্ত বস্তু, তাহলে তো উপর থেকে যখন পড়বে তখন ওটা তো গতিশক্তি নিয়ে পড়বে। তাহলে উপরে কতটুকুতে থাকতেছে ওটা তখন হবে আমাদের বিভব শক্তি, ঠিক আছে। তখন সঞ্চিত শক্তি আমরা পেয়ে যাবো। এই কারণে আমাদের ভূমি হতে সবসময় হিসাব করতে হয়। ভূমি হতে সবসময় হিসাব করতে হয়। তাহলে এই এইচটা হচ্ছে আমাদের কতটুকু ভাই? এই এইচটা হচ্ছে আমাদের কতটুকু দেখো, আর এস। তাহলে প্রথমত আর এস প্লাস এসটি, প্লাস হচ্ছে কি এসটি প্লাস টিও, তাই না? প্লাস হচ্ছে টিও। তাহলে এখান থেকে টোটাল একটার মান 20, দেখো একটার মান 20, তো এটার মানও কি 20 প্লাস এটার মানও কি ভাই 20, বুঝে গেছে? তাহলে টোটালটা কত বলো তো? টোটালটা হচ্ছে আমাদের 60 মিটার, টোটালটা 60 মিটার। তাহলে এখান থেকে আমরা এবার মানগুলো বসাই। তাহলে এম এর মান হচ্ছে 10 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে আমাদের 60 ইন্টু 60। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো দেখবা তোমার কত আসে, 2205 সম্ভবত, খুব সম্ভবত 2205 আসতে হবে, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে 2205 না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের বিভব শক্তি, তাই না? তাহলে 5880, 5880 এবং এটা শক্তির একক, তাহলে জুল। শক্তির একক কি? জুল, ঠিক আছে। সো এখানে হচ্ছে বিভব শক্তি নির্ণয় করা শেষ। এবার হচ্ছে আমাদের গতিশক্তিটা নির্ণয় করতে হবে। তাহলে আর বিন্দুতে গতিশক্তি, তাহলে গতিশক্তি তোমরা বাংলাটা লিখে করবা। সো আমি হচ্ছে লিখতেছি না। তাহলে গতিশক্তি ইকে সমান সমান মনে রাখবা হাফ এম ভি স্কোয়ার। ইকে সমান সমান গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ার, এখন দেখো তো প্রশ্নে কোনোভাবে কি ভি স্কোয়ার দেওয়া আছে? কোনোভাবে কি ভি স্কোয়ার দেওয়া আছে তোমার এই জায়গায়? ভি স্কোয়ার, ভি এর মানটা দেওয়া নেই। সো ভি এর মানটা আমরা বের করে নেব। কীভাবে বের করা যায়? পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা আমাদের সূত্র ছিল, ভি স্কোয়ার সমান সমান কি ইউ স্কোয়ার প্লাস 2GH, বুঝছো? তাহলে এবার ইউ কি? ইউ হচ্ছে 0, তাহলে ইউ 0 প্লাস 2GH প্রাইম দাও, এটা 2GH তাহলে প্রাইম, ঠিক আছে। সো এই উচ্চতাটা গতিশক্তির জন্য ভি স্কোয়ার নির্ণয় করতেছো, তাহলে ভি স্কোয়ার সমান সমান তুমি কী পেয়ে যাচ্ছ? 2GH প্রাইম। তাহলে এবার তুমি হচ্ছে এই জায়গায় বসাও, তাহলে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় 2GH প্রাইম। বিশ্বাস করো এভাবে তোমার খুব কম মানুষই সলভ করাবে, ঠিক আছে, খুব কম মানুষই সলভ করাবে। সো এটা কাটাকাটি, তাহলে এখান থেকে তোমার MGH প্রাইম। এখন আমাদের এইচ প্রাইমটা নির্ণয় করতে হবে, এখন এইচ প্রাইম তুমি কোত্থেকে নির্ণয় করতেছো? গতিশক্তি নির্ণয় করতেছো, তাহলে গতিশক্তি অবশ্যই তুমি কোত্থেকে পাবা? উপর থেকে পাবা। দেখো উপর থেকে বস্তুটা পড়তেছে, তাহলে উপর থেকে বস্তুটা এইভাবে পড়ে, এইভাবে পড়তে থাকে। তাহলে বস্তু যখন নিচে পড়তে থাকবে অবশ্যই একটা গতি নিয়ে পড়বে, তাহলে গতিবেগ নিয়ে পড়বে। তাহলে গতিটা তুমি পাবা অবশ্যই উপর থেকে হিসাব করে। তাহলে উপর থেকে কতটুকু পড়ছে সেই হিসাবটা তোমাকে করতে হবে। তাহলে কোন বিন্দুর জন্য তুমি গতিশক্তি নির্ণয় করতেছো বলো? কোন বিন্দুর জন্য? আর বিন্দুর জন্য। তাহলে আর বিন্দুতে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে দেখো, তাহলে আর বিন্দুতে আসতে এখান থেকে তুমি দূরত্ব হিসাব করবা। এইটা যদি তুমি বুঝে যাও তাহলে এই অধ্যায়ের কোনো কোশ্চিনে তোমার আটকাবে না, ঠিক আছে। তাহলে এটা উপর থেকে হিসাব করতে হবে। কেন উপর থেকে হিসাব করবো? দেখো গতি নিতে হবে, ঠিক আছে, গতি। তাহলে উপর থেকে পড়লে একটা গতি নিয়ে পড়বে, তাহলে ওটা হচ্ছে গতি, ঠিক আছে। তাহলে ওই গতি নিয়ে পড়তে হবে। তাহলে এতটুকু দূরত্ব কোথায়? আর বিন্দুতে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা আমাদের লাগবে, ঠিক আছে। সো এইটুকু দূরত্ব, তাহলে এইটুকু দূরত্ব কতটুকু বলো তো? এটুকু দূরত্ব এই একটা ভাগ দুইটা ভাগ, তার মানে এই দূরত্বটা আমি নির্ণয় করতে পারি এভাবে যে আর প্রাইম সমান সমান আমাদের হচ্ছে পি কিউ প্লাস হচ্ছে কি ভাই? প্লাস হচ্ছে আমাদের কিউ আর এই পর্যন্ত আসলেই আমাদের আর লাগবে না, আমাদের দূরত্ব অতিক্রম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 20 প্লাস এটাও কি 20, বুঝছো? তাহলে টোটালটা কত ভাই? টোটালটা হচ্ছে আমাদের 40 মিটার, বুঝে গেছে? 40 মিটার। তাহলে এবার তুমি মানগুলো বসাও। তাহলে মান একই, মান এটার জন্য 10 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে আমাদের এইচ প্রাইম কত হবে? 40। তাহলে 40-এর জন্য তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে আমাদের 40-এর জন্য মান কত পাবো বলো দেখি? মান কত পাবো বলো? মান পাবো তুমি 3920। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবা, এটা হবে 3920। এবার আমার আর বিন্দুতে মোট শক্তি নির্ণয় করতে হবে। তাহলে মোট শক্তি নির্ণয় করে দেখলেই যদি মোট শক্তিটা সমান থাকে আর এবং টি বিন্দুতে, তাহলেই আমি বলতে পারবো শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে, না হলে মেনে চলে না, ঠিক আছে। তাহলে মোট শক্তি, তাহলে মোট এবার টোটালটা
তাহলে মোট কোন বিন্দুর জন্য? আর বিন্দুর জন্য। তাহলে আর বিন্দুর জন্য তুমি হচ্ছে কী নির্ণয় করছো? ইপি নির্ণয় করছো ফার্স্ট, দেন হচ্ছে তুমি ইকে নির্ণয় করছো, তাই না? তাহলে ইপি কত পাইছিলা? ইপি কত পাইছিলা দেখো দেখি। ইপি হচ্ছে 5880, 5880 প্লাস 3920 প্লাস কি 3920। তাহলে টোটাল কতটুকু? টোটাল হচ্ছে আমাদের কতটুকু বলো তো? এখান থেকে কতটুকু পাবা বলো তো তুমি একটু? জাস্ট 9800 পাবা। 9800। এই যে 9800 বের হলো আর বিন্দুর মোট, এই আর বিন্দুর মোটটা টি বিন্দুর মোটের সাথে মিলতে হবে, তাহলেই তোমার শক্তি সংরক্ষণশীল নীতি মানবে, না হলে মানবে না। ঠিক আছে। একটু সলভটা বড় লেন্থ করে করাচ্ছি যাতে করে তুমি সহজেই বুঝতে পারো সব কিছু ডিটেলসে। ঠিক আছে, এখন এটুকু বুঝছো তাই না? 9800 এটা মনে রাখবা, তাহলে হবে। ঠিক আছে, ওকে। এবার আমি কোন বিন্দুর জন্য? আমি এবার টি বিন্দুর জন্য নির্ণয় করি। টি বিন্দুর জন্য তাহলে সব কিছু সেম রাখি, জাস্ট মানগুলো চেঞ্জ করে দেবো। ঠিক আছে, ওকে। দেখো এবার হচ্ছে সহজে হবে আমাদের। সো এটা কোন বিন্দুর জন্য? টি বিন্দুর জন্য। টি বিন্দুতে আমাদের ইপি সমান কি? mgh। তাহলে এম এর মান কত? এম এর মান 10 ইন্টু জি এর মান কত? 9.8 ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা কতটুকু এটা আমাকে হিসাব করতে হবে। উচ্চতা কতটুকু বলো তো? এবার উচ্চতা আমার টি বিন্দুর জন্য হিসাব করতে হবে। তাহলে এবার উচ্চতা চেঞ্জ হবে। তাহলে তোমরা তুলে করবা, আমি জাস্ট দেখাই দিই। তাহলে এবার টি বিন্দুর জন্য কোত্থেকে উচ্চতা নিবা? কোত্থেকে কি নির্ণয় করতেছো? ইপি নির্ণয় করতেছো, বিভব শক্তি। তাহলে কোত্থেকে উচ্চতা নেবা? ভূমি হতে। সবসময় নিচ থেকে উচ্চতা নেবা। দেখো বিভব শক্তি অলওয়েজ ভূমি হতে উচ্চতা নিতে হবে। একটা মনে রাখবো, বাকিটা এমনিতেই। তাহলে অপরটা কি? উপর থেকে। তাহলে অপরটা উপর থেকে। ঠিক আছে, বা এখানে যদি লিখতে চাও গতিশক্তি, এটা শুধুমাত্র পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। ঠিক আছে, অলওয়েজ কি? উপর হতে উচ্চতা নিবা। উচ্চতা নিতে হবে। ঠিক আছে, উচ্চতা নিতে হবে। ঠিক আছে, জাস্ট এই কথাটা মনে রাখবা, ইনশাল্লাহ আর তোমার কোশ্চেন আটকাবে না, একটা কোশ্চেনও তোমার আটকাবে না। ঠিক আছে, ওকে। এবার দেখো টি বিন্দুর জন্য, তাহলে টি বিন্দু কোথায়? নিচ থেকে গেলে কই গেলে তুমি টি বিন্দু পাবা বলো তো? এখান থেকে শুধুমাত্র টি এর কাছে যাবে, তাহলে ওটি। তাহলে এটা সমান হবে কার? ওটি এর সমান। তাহলে এটা সমান তোমার কি? 20 মিটার। এটা সমান 20 মিটার। ঠিক আছে না? তাহলে 20 মিটার। তাহলে এখানে দূরত্ব কত বসাবা? 20 মিটার। তাহলে এবার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা বসাই দাও। ক্যালকুলেশন করে বসাও। তাহলে এটা পাবা 1960। ঠিক আছে, এবার গতিশক্তি। তাহলে সেমভাবে গতিশক্তি কী করবা বলো তো? এভাবেই নির্ণয় করবা। দিয়ে হাফ ইন্টু এম ইন্টু এইচ, এই যে ভি স্কোয়ার মান 2gh প্রাইম। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি। তাহলে থাকলো কি? হচ্ছে আমার mgh প্রাইম। এবার এইচ প্রাইমটা আমার নির্ণয় করতে হবে। তাহলে এইচ প্রাইম আমার কোনটুকু বলো তো? কোন বিন্দুর জন্য? টি বিন্দুর জন্য। তাহলে গতিশক্তি নির্ণয় করতেছি। কি নির্ণয় করতেছি? গতিশক্তি। কোত্থেকে হিসাব করব? অবশ্যই উপর থেকে হিসাব করে উচ্চতা নেব, উপর থেকে। ঠিক আছে, দেখো উপর হতে হিসাব করতে হবে, ঠিক আছে। তাহলে উপর থেকে টি বিন্দুতে আসতে হবে। তাহলে দেখো তো টি বিন্দুতে আসতে হবে, কয়টা আসতেছো? 20। ঠিক আছে, তাহলে এখানে আসলে তুমি টিকে পাচ্ছ। তাহলে কয়টা 20 অতিক্রম করছো? 1 2 3 4টা। তাহলে 4 20 80 মিটার অতিক্রম করে তুমি হচ্ছে টিয়ে আসতে পারবা। 80 মিটার অতিক্রম করে টিয়ে আসতে পারবা। এখন এটাকে তুমি হচ্ছে দুইভাবে নির্ণয় করতে পারো। এটাকে দুইভাবে নির্ণয় করতে পারো। এক, তোমাকে হচ্ছে 80 নির্ণয় করতে হবে, তাই না? তোমাকে হচ্ছে টিয়ে যাইতে হবে। টিয়ে তুমি যাইতে পারো কয়ভাবে? যাইতে পারো দুইভাবে। এক, তুমি উপর থেকে কোথায় আসতেছো, এক করে যোগ করে আসতেছো। ঠিক আছে, তাহলে মনে করো এটা একটা সিঁড়ি একটা সিঁড়ি আর কি। তো এই 20 সিঁড়ি অতিক্রম করে, কয়টা সিঁড়ি? 1 2 3 4টা সিঁড়ি অতিক্রম করলে তুমি হচ্ছে চলে আসতেছো একদম টিয়ে। সো প্রত্যেকটা সিঁড়ির মান হচ্ছে 20। তাহলে 4টা সিঁড়ি অতিক্রম করতেছো, 4টা সিঁড়ি অতিক্রম করলে তার 4 20 80। এখন আমি যদি উল্টা হিসাবটা করি, যে টোটাল বিল্ডিংয়ের উচ্চতা হচ্ছে 100, এবং প্রথম সিঁড়িটা অতিক্রম করলেই তুমি চতুর্থ সিঁড়িতে যাইতে পারবা।
ঠিক আছে, বা যতটুকু দূরত্ব অতিক্রম করা প্রয়োজন ততটুকু সেই দূরত্বটা যাইতে পারবে। তাহলে টি এ তুমি যাইতে পারবে, দেখো তো টোটালটা হচ্ছে 100, টোটাল হচ্ছে 100, টোটাল 100 মাইনাস আমি যদি ওটি বা টিওটুকু যদি বাদ দিই, টিওটিকে যদি বাদ দিই তাহলে টোটাল কত হয় 80 মিটার না, টোটাল 80 মিটার। তখন এইটুকু বাদ দিলে তুমি এইটুকু পেয়ে যাচ্ছ, কিন্তু আমার তো লাগবেই এইটুকু, তাই না? তাহলে এটা তুমি দুইভাবে করতে পারো, তুমি চাইলে এটা করতে পারো, অথবা আমার কাছে যেটা মনে হয় বেস্ট মনে হয় তাহলে তুমি এভাবেই করবে, একটু বড় হলেও এভাবেও করবে। কীভাবে? পিকিউ যোগ করো, কোত্থেকে আসতেছো সব রাস্তাগুলো যোগ করো। তাহলে এবার প্লাস হচ্ছে কিউআর প্লাস কি এসটি প্লাস কি ভাই, প্লাস তোমার এসটি হয়ে গেছে। পিকিউ কিউআর আরএস লাগবে তো, আরএস প্লাস হচ্ছে এসটি। তাহলে টোটাল যোগ করলে তুমি পাইতেছো, এটার মান 20 প্লাস এটার মানও 20 প্লাস এটার মানও 20 প্লাস এটার মানও 20। ঠিক আছে, সবগুলোর মানই যেহেতু 20, তাহলে টোটাল সবগুলো 20 করে যোগ করে আমি পাইতেছি 80 মিটার। ঠিক আছে, তাহলে এইচ প্রাইমের মান আমি পেয়ে গেছি। এবার মান নির্ণয় করা তো আমার জন্য সবচেয়ে ইজি, তার মান নির্ণয় করা আমার জন্য সবচেয়ে ইজি। তাহলে 10 ইন্টু 9.8 ইন্টু এটা কত এইচ প্রাইম, তার মানে 80 মিটার। তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা বলো তো কত পাবা? 1568 জুল, 1568 জুল। এবার মোট শক্তি মোট বের করছো কোন বিন্দুর জন্য? একদম টি বিন্দুর জন্য। তাহলে টি বিন্দুর জন্য মোট বের করছো, তার সাথে ইপি যোগ করছো, প্লাস হচ্ছে ইকে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে ইপি এবং ইকে যোগ করলে তুমি সবগুলাই পেয়ে যাচ্ছ। তাহলে এটা টোটালটা যোগ করলে কত পাবা? ইপিটা 1960 পাইছিলাম, 1960 প্লাস 1568, ঠিক আছে। টোটালটা যোগ করলে তুমি দেখবা 9,800 আসবে, 9,800। এটা কি ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম বলো তো? এটা ঠিক লিখি নাই, এটা হচ্ছে ভুল লিখছি। ঠিক আছে, 1568 আসবে না, এটা হচ্ছে তোমার কি আসবে? ক্যালকুলেটারটা আমি হচ্ছে নিয়ে আসতে হবে, অন্য জায়গায় আছে। ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেশন করলে তুমি পাবা, এটা হচ্ছে 7,040 পাবা, 7,840, ঠিক আছে, 7,840। এটা একটু ক্যালকুলেশন করে নাও, 7,840। সো তোমাদের কাছে ক্যালকুলেটার থাকলে চেক দিয়ে করবা। ঠিক আছে, অ্যান্ড এটা হচ্ছে জুল। দেখো তো আগের হচ্ছে আমাদের 9,800 ছিল, এবং পরের টি বিন্দুর জন্য আমি শক্তি পাইছি 9,800। তাহলে শক্তি মিলে গেছে, তার মানে শক্তি যদি মিলে যায় তার মানে শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে। তাহলে তুমি বলে দিবা কি অতএব ই আর সমান ইটি। সুতরাং এরা শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে। ঠিক আছে, শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে। শেষ। এই কোশ্চেন তোমার পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় ইনশাল্লাহ যে কোনো সময় চলে আসবে। ঠিক আছে, সো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই ভাগে জানাবা এবং বেশি বেশি কমেন্ট করবা। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি ছড়াই দিবা, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের সাথে থাকবা। ফেসবুক পেজ কোথায় পাবা তাই না? আমার ডিসক্রিপশন বক্সে চেক দাও, তাহলে তুমি ফেসবুক পেজ অ্যান্ড আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবা। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।